Rahim. Hello viewers, Assalamu alaikum warahmatullah. Welcome to Universal Academy MDH. আপনাদের সবাইকে ইউনিভার্সাল একাডেমির পক্ষ থেকে ইউনিভার্সাল একাডেমি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, 35তম বিসিএস শিক্ষা ক্যাডার, প্রভাষক ইংরেজি, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, ঝালকাঠি। আমি আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আগের যে টিউটোরিয়ালটি ছিল, অর্থাৎ অনলাইন ক্লাস 4-এর যে টিউটোরিয়ালটি ছিল কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লোজেসের একটি নতুন অংশ নিয়ে, এটি মূলত নতুন একটি পার্ট 3 নিয়ে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস পার্ট 3 আজকে আলোচনা করব। গত পার্টগুলোতে অর্থাৎ পার্ট 1 অ্যান্ড পার্ট 2-তে আমি বেশ কিছু রুলস অলরেডি আলাপ করেছি। যেমন রুলসগুলো ছিল মূলত ডিসপাইট, ইন স্পাইট অফ, ইট ইজ হাই টাইম, আই ফ্যান্সি, আই উইশ, দো, অলদো, ইভেন দো ইত্যাদি বেশ কিছু নিয়ম, প্রায় 17টি নিয়ম আমি অলরেডি আলাপ করেছি। আজকে তারপর থেকে নতুন করে আর 10টি নিয়ম এখানে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম নিয়মটি হলো দি প্লেস ডট ডট হোয়ার। এই দি প্লেস ডট ডট হোয়ার এটির খুব সহজ একটি রুল। এখানে মূলত স্থানবাচক একটি ক্লোজ দিয়ে বাক্যটি পূর্ণ করতে হবে। যেমন দিস ইজ দি প্লেস হোয়ার, এই সেই জায়গাটি যেখানে। এখন এই জায়গাটি যা ঘটেছিল তাই এখানে লিখতে হবে। যে কোনো একটি কাজ যা ঘটেছিল বা যা হয়নি এরকম কোনো কাজ এখানে লিখতে হবে। যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার মাই গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন, এই সেই জায়গাটি যেখানে আমার দাদু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে শূন্যস্থান কি থাকবে? দিস ইজ দ্য প্লেস, এতটুকু থাকবে, বাকিটুকু শূন্যস্থান থাকবে। তো সেখানে আমার পূরণ করতে হবে হোয়ার মাই গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন, যেখানে আমার গ্র্যান্ডফাদার জন্মগ্রহণ করেছিলেন। আবার অন্যভাবে আসতে পারে দি প্লেস ড্যাশ, তখন কি হবে? দি প্লেস হোয়ার আই হেল ফ্রম ইজ ফ্যান্টাস্টিক, আমি যেই স্থানে জন্মগ্রহণ করেছি বা আমার বাড়ি যে স্থানে, যেই অঞ্চলে, সেটি অত্যন্ত চমৎকার, ফ্যান্টাস্টিক। তাহলে দি প্লেস ড্যাশ, এখানে কী দেব? হোয়ার আই হেল ফ্রম ইজ ফ্যান্টাস্টিক। অন্য কিছু দেওয়া যায়, যেমন দি প্লেস হোয়ার ইউ ওয়ার বর্ন ইজ ভেরি নাইস ইত্যাদি। মানে স্থানবাচক একটি বাক্যাংশ দিলেই বাক্যটি পূর্ণ হয়ে যাবে। যেমন আহসান মঞ্জিল ইজ দ্য প্লেস, আহসান মঞ্জিল হলো সেই জায়গা ড্যাশ। এখন সেই জায়গায় কি হবে? আহসান মঞ্জিলে কি হয় সেটি লিখতে হবে। আহসান মঞ্জিল ইজ দ্য প্লেস হোয়ার মেনি পিপল গো এভরিডে, যেখানে প্রচুর মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। তাহলে যেখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করে, এটি হলো আমার বাক্যাংশ। আহসান মঞ্জিল ইজ দ্য প্লেস হোয়ার মেনি পিপল গো এভরিডে। অন্য কিছু দেওয়া যেতে পারে, যেমন আহসান মঞ্জিল ইজ দ্য প্লেস হোয়ার মেনি old examples of history or things are available, ওকে, সেগুলো পাওয়া যায়। অর্থাৎ আহসান মঞ্জিল হলো এমন একটি জায়গা যেখানে আগের যুগের অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, রুল 19 হলো দি টাইম হোয়েন। এই দুটো রুল প্রায় পরীক্ষাতে দেখা যায়। দি টাইম হোয়েন অর্থাৎ সময়টি যখন, আগেটা ছিল স্থানটি যেখানে, আর এখন হচ্ছে সময়টি যখন। তাহলে 1971 ইজ দ্য ইয়ার, 1971 হলো সেই বছর ড্যাশ হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার দি ডে হোয়েন দ্য মুসলিমস সে সালাতুল জুমা ইজ ফ্রাইডে, যে দি টাইম, এখানে দি ইয়ার, দি ডে, দি মান্থ ইত্যাদি বসানো যায়। আবার সরাসরি দি টাইমও বসানো যায়। হ্যাঁ, যেমন দি টাইম হোয়েন শি বিট্রেইড মি ওয়াজ আ ক্রিটিক্যাল পিরিয়ড অফ মাই লাইফ, যে সময়ে সে আমার সাথে প্রতারণা করেছিল সেটি আমার জীবনের অত্যন্ত ক্রিটিক্যাল একটি সময় ছিল। দি টাইম হোয়েন শি বিট্রেইড মি, দি টাইমের পরে
আমরা হোয়েন দিয়ে একটি ফ্রেজ দিলাম, দি টাইম হোয়েন শি বিট্রেড মি ওয়াজ এ ক্রিটিক্যাল পিরিয়ড অফ মাই লাইফ। আবার দি ডে হোয়েন দ্য মুসলিমস সে সালাতুল জুমা ইজ ফ্রাইডে, অর্থাৎ যেই দিনে মুসলমানরা জুমার নামাজ পড়ে সেটি হলো শুক্রবার। তাহলে খুব সহজ, অর্থাৎ দি টাইম, দি ডে, দি টাইম, দি প্লেস দুটো যদি থাকে, দুটো রুল অত্যন্ত সহজেই এগুলো করা সম্ভব। আমরা রুল 20-তে চলে যাই। রুল 20 হলো প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিট এই দুটোর মাঝে সেন্স থাকবে। সেন্সের পূর্বে বা প্রথমে হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, আর সেন্সের পরে হবে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, দুটো কাজ, এখানে দুটো কাজের দুটো সময় থাকবে। একটি কাজ অন্য কাজটির চাইতে আগে ঘটবে, যেটি আগে ঘটবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট, আর যেটি পরে ঘটবে সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। যেমন 20 লং ইয়ার্স হ্যাভ পাস্ট, 20টি দীর্ঘ বছর পার হয়ে গিয়েছে। সিন্স 20 লং ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, লম্বা 20টি বছর পার হয়ে গেছে। সিন্স দে স্টার্টেড দ্য বিজনেস, যখন থেকে তারা ব্যবসা শুরু করেছিল। আবার দ্য কাপল ডোন্ট সি ইচ আদার সিন্স দে কোয়ারেলড ইন মে, এই কাপল দ্বারা সেই মেতে ঝগড়া করার পর থেকে আজ পর্যন্ত কেউ কাউকে দেখেনি। দ্য কাপল ডোন্ট সি ইচ আদার সিন্স দে কোয়ারেলড ইন মে, তাহলে সিন্সের পরের অংশ পাস্ট ইনডেফিনিট আর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট। আবার প্রথমটিতে 20 লং ইয়ার্স হ্যাভ পাস্ট, এটি সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, পাশাপাশি আরেকটি রুল আছে, সেটি হলো সিন্সের দুটো টেন্স থাকবে, দুটো কাজ থাকবে, একটি অধিকতর পূর্বে ঘটবে, দুটোই পাস্ট টেন্স। এই দুটোর মধ্যে আবার একটি আরও আগে ঘটবে, তাহলে যেটি আরও আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি তার একটু পরে ঘটবে সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন 20 লং ইয়ার্স পাস্ট, আগেটা ছিল হ্যাভ পাস্ট, এটা হলো পাস্ট। সিন্স দে হ্যাড স্টার্টেড দ্য বিজনেস, অর্থাৎ তারা ব্যবসা শুরু করেছিল পূর্বে, আবার 20 বছর অতিক্রম হয়ে গিয়েছিল পূর্বে। হ্যাঁ, এই বিষয়টা হলো এখন আর এটার কোনো সম্পর্ক নেই, পূর্বের কথা। তাহলে পূর্বের কথা বর্ণনা করার জন্য, পূর্বের দুটো কথা বর্ণনা করার জন্য, দুটো কাজ বর্ণনা করার জন্য একটি অধিকতর পূর্বে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি তুলনামূলক কম পূর্বে ঘটবে সেটি পাস্ট ইনডেফিনিট। সো 20 লং ইয়ার্স পাস্ট সিন্স দে হ্যাড স্টার্টেড দ্য বিজনেস। দ্য কাপল ডিড নট সি ইচ আদার সিন্স দে হ্যাড কোয়ারেলড ইন মে। ওকে, তো এটা দুটো কাজই অতীতকালের, আগেটা ছিল দুটো কাজের একটা অতীত একটা বর্তমান। আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাব রুল 22। রুল 22-তে আসছে অভ্যাস বোঝানোর জন্য উড অথবা ইউজ টু প্লাস ভার্ব 1, অর্থাৎ মূল ভার্ব। হ্যাঁ, উড অর ইউজ টু প্লাস মূল ভার্ব, এই রুলটি দ্বারা পুরনো দিনের অভ্যাস নির্দেশ করবে। ওল্ড হ্যাবিটস, পুরনো দিনের অভ্যাস। পুরনো দিনের অভ্যাস বোঝানোর জন্য উড অথবা ইউজ টু প্লাস V1, ওড অথবা ইউজ টু প্লাস V1, এই রুলটি যেটা কী বোঝাবে, পুরনো দিনের অভ্যাস বোঝাবে। যেমন ইন দ্য 1990s, 1990-এর দশকে টিচার্স উড বিট দ্য স্টুডেন্টস ফর ডিসওবেইং, অর্থাৎ 1990 সালের দিকে শিক্ষকরা ছাত্রদেরকে অমান্য বা অবাধ্য হওয়ার জন্য মারপিট করতো, পিটাইতো। তাহলে এই যে একটা অভ্যাস, পুরনো দিনের অভ্যাস, সেটি বোঝানোর জন্য উড ব্যবহার করা হলো, অথবা উড থাকার কারণে আমি এখানে পুরনো দিনের একটি অভ্যাস প্রকাশ করলাম। ওকে, তারপরে আনটিল রিসেন্টলি, অতি সম্প্রতির আসা পর্যন্ত মোস্ট অফ দ্য বাঙালিস ইউজ টু লিভ ইন ভিলেজ, অধিকাংশ বাঙালি অতি সম্প্রতি না আসা পর্যন্ত, অর্থাৎ খুব কিছুদিন পূর্বেও তারা গ্রামে বসবাস করত, এটা তাদের অভ্যাস ছিল। ইউজ টু লিভ ইন ভিলেজ, ইউজ টু লিভ ইন ভিলেজ, এটি অতীতকালের অভ্যাস। উই ইউজ টু ওয়াচ বিটিভি, আমরা বিটিভি দেখতাম, এটা আমাদের অভ্যাস ছিল। ওয়েন দেয়ার ওয়্যার নো ডিশ চ্যানেলস, যখন
এদিকে বা মানে দেশে কোনো ডিশ চ্যানেল ছিল না, তখন আমরা কী করতাম, বিটিভি দেখতাম। তাহলে উই ইউজ টু ওয়াচ বিটিভি ওয়েন দেয়ার ওয়্যার নো ডিশ চ্যানেলস। তাহলে এই রুলটা কি, মানে এটা হলো অতীতকালের কোনো অভ্যাস বোঝানোর জন্য। যদি ইউজ টু বা উড থাকে তাহলে আমার অতীতকালের কোনো অভ্যাস, কোনো কাজ, সেটি দিতে হবে। আচ্ছা, রুল 23, এটি হচ্ছে অভ্যস্ত হওয়া। এটি অতীতকালও হতে পারে, বর্তমান কালও হতে পারে। তাহলে একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে অভ্যস্ত হওয়া। অভ্যস্ত হওয়া বোঝানোর জন্য কি কি থাকে, গেট ইউজড টু অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। আগেরটি ছিল ইউজ টু প্লাস ভার্ব প্লাস মূল ভার্ব, আর এখানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। লক্ষ্য করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া, টু বি হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত হওয়া। যেমন ইফ ইউ গো টু ইংল্যান্ড, যদি তুমি ইংল্যান্ডে যাও, ইউ উইল গেট ইউজ টু স্পিক ইন ইংলিশ, তুমি ইংলিশে বলতে অভ্যস্ত হবে। হ্যাঁ, তাহলে এই যে অভ্যস্ত হবে, এই বিষয়টা প্রকাশ করার জন্য ইউ উইল গেট ইউজ টু স্পিক ইন ইংলিশ, গেট ইউজ টু প্লাস ভার্ব স্পিক প্লাস আইএনজি। তাহলে রুলটি কি, যদি অভ্যস্ত হওয়া বোঝায় সেক্ষেত্রে গেট ইউজ টু, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বসাতে হয়। যেমন আরেকটি উদাহরণ, আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত, আমি অভ্যস্ত টু ডিলিং উইথ হান্ড্রেডস অফ স্টুডেন্টস ইন এ ক্লাস, একটি ক্লাসে শত শত শিক্ষার্থীর সাথে ডিল করতে আমি অভ্যস্ত। তাহলে এখানে আই অ্যাম ইউজ টু, অভ্যাস আমার, অভ্যস্ত, আমি অভ্যস্ত, কিসে অভ্যস্ত, অসংখ্য শিক্ষার্থীর সাথে ক্লাস নিতে আমি অভ্যস্ত, ডিলিং উইথ হান্ড্রেডস অফ স্টুডেন্টস ইন এ ক্লাস। এরপরে আ ওয়াইফ হ্যাজ টু বি ইউজ টু, একজন স্ত্রী লোকের অভ্যস্ত হতে হয়, হ্যাজ টু বি ইউজ টু, অভ্যস্ত হতে হয়, লিভিং ইন এ নিউ এনভায়রনমেন্ট আফটার হার ম্যারেজ, তার বিবাহের পরে একটি নতুন পরিবেশে বসবাস করতে তার অভ্যস্ত হতে হয়। আ ওয়াইফ হ্যাজ টু বি ইউজ টু লিভিং ইন এ নিউ এনভায়রনমেন্ট আফটার হার ম্যারেজ। এটা আমাদের সোসাইটিতে অন্য পরিবারে যখন একটি স্ত্রীলোকের বিবাহ হয়, তাহলে তার সেই পরিবারের সাথে বসবাস করা, এই অভ্যাসটা তৈরি করে নিতে হয়, সোসাইটিতে আছে। আচ্ছা, এবারে আমরা 24, রুল 24-এ দেখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস টু প্লাস সুইটেবল ভার্ব ওয়ান। এটি হচ্ছে মূলত একটা নেগেটিভ সেন্টেন্স, যেখানে এতই বোঝায়, এতই যে সম্ভব না। হ্যাঁ, এতই যে সম্ভব না। যেমন শাহেদ ওয়াজ টু ক্যানিং, শাহেদ এতই ধূর্ত ছিল, এ ক্রিমিনাল টু বি অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। নেগেটিভ অর্থ প্রকাশ করবে। শাহেদ ওয়াজ টু ক্যানিং আ ক্রিমিনাল টু বি অ্যারেস্টেড। আমরা জানি সবাই শাহেদের কথা, যে শাহেদ ছিল এতই ধূর্ত একজন ক্রিমিনাল যে তাকে অ্যারেস্ট করা যাচ্ছিল না। হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা কি, যে সাবজেক্ট যেমন শাহেদ, ভার্ব ওয়াজ টু, টু, কানিং এটা অ্যাডজেক্টিভ, এ ক্রিমিনাল এটা না দিলেও চলতো, টু কানিং আ ক্রিমিনাল। এরপরে মূল ভার্ব দিতে হবে, টু প্লাস মূল ভার্ব, টু হচ্ছে এখানে মূল ভার্ব আর বি হচ্ছে মূল ভার্ব, সরি টু প্লাস বি হচ্ছে মূল ভার্ব আর বাকিটা এক্সটেনশন, টু বি অ্যারেস্টেড। আরেকটি উদাহরণ, দি ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, লোকটি এতই উইক ছিল যে হাঁটতে পারছিল না। তাহলে দি ম্যান ওয়াজ টু উইক, এটি হচ্ছে তার টু প্লাস অ্যাডজেক্টিভ, আর তারপরেরটি কি, টু প্লাস ভি ওয়ান, টু হচ্ছে টু আর ওয়াক হচ্ছে ভি ওয়ান। তাহলে লোকটি এতই উইক ছিল যে সে হাঁটতে পারছিল না। শি ওয়াজ টু অনেস্ট টু টেল এ লাই, সে ছিল এতই সৎ যে মিথ্যে বলতে পারতো না। শি ওয়াজ টু অনেস্ট টু টেল এ লাই। হ্যাঁ, সে একসময় খুবই সৎ ছিল, এখন কি সেটা লেখা নেই, সেটা বলা হয়নি, কিন্তু একসময় সে খুবই সৎ ছিল, ফলে সে তখন মিথ্যে বলতে পারতো না। শি ওয়াজ টু অনেস্ট টু টেল এ লাই, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, কিন্তু লক্ষণীয় যে এই বাক্যটিতে কোনো নেগেটিভ মানে নো বা নট এই শব্দ নাই, অথচ বাক্যটি কিন্তু নেগেটিভ। হ্যাঁ, তাহলে টু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব টু ভি ওয়ান, এই স্ট্রাকচারটি দ্বারা ঋণাত্মক বা নেগেটিভ অর্থপূর্ণ বাক্য প্রকাশ করবে, কিন্তু এখানে নেগেটিভ নো বা নট বা নেভার ইত্যাদি থাকবে না। আচ্ছা, রুল 25, সাবজেক্ট ভার্ব টু, অ্যাগেন টু
অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ফর প্লাস পার্সোনাল প্রোনাউন প্লাস টু প্লাস সুইটেবল ভার্ব। অর্থাৎ আগেরটিতে কোনো পার্সোনাল প্রোনাউন ছিল না, এখানে নতুন সংযোজন হলো পার্সোনাল প্রোনাউন। ওকে, আচ্ছা, খুবই সিম্পল। যেমন ইংলিশ গ্রামার ইজ টু ডিফিকাল্ট, ইংরেজি গ্রামার হচ্ছে খুবই কঠিন। এই পার্সোনাল প্রোনাউনটা ফর স্টুডেন্টস টু লার্ন প্রপারলি, এই ফর স্টুডেন্টস দিলেও চলতো, না দিলেও চলতো। ইংলিশ গ্রামার ইজ টু ডিফিকাল্ট টু লার্ন প্রপারলি, দ্যাটস ওকে। আবার ইংলিশ গ্রামার ইজ টু লার্ন হবে না, তখন টু বি লার্ন হবে। আচ্ছা, প্যাসিভ করতে হবে। এনিওয়ে, তো রুল যেটি আছে সেটি শিখি, যে সাবজেক্ট প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস পার্সোনাল প্রোনাউন, ফর প্লাস পার্সোনাল প্রোনাউন প্লাস টু প্লাস V1, এটাও নেগেটিভ অর্থ প্রকাশ করবে। যেমন ইংলিশ গ্রামার ইজ টু ডিফিকাল্ট, টু প্লাস অ্যাডজেক্টিভ, ওকে, ফর স্টুডেন্টস, ফর প্লাস পার্সোনাল প্রোনাউন, এরপরে টু প্লাস V1, টু লার্ন প্রপারলি, ভালোভাবে শিখতে খুবই কষ্ট শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, সাবরিনা ওয়াজ টু মাচ ক্রাফটি ফর অল টু ডিসবিলিভ, সাবরিনা ছিল খুবই চালাক, অত্যন্ত চালাক সবার জন্য, টু ডিসবিলিভ, তাকে অবিশ্বাস করার মতো সুযোগ ছিল না। অর্থাৎ সে এতই চালাক ছিল, তাকে কেউ অবিশ্বাস করেনি। সাবরিনা মিষ্টি চৌধুরী, আমরা সকলেই এই দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার কথা জানি, যে অত্যন্ত গর্হিত কাজ করেছিল মানুষের সাথে, ভুয়া সার্টিফিকেট সে দিত, তাহলে করোনা সার্টিফিকেট, ওকে। তাহলে এই যে নারী, তাকে কেউ কিন্তু অবিশ্বাস করেনি, অবিশ্বাস করা সম্ভব হয়নি। তাহলে এই সেন্টেন্সটা আমরা কীভাবে লিখতে পারি, যে সাবরিনা ওয়াজ টু মাচ ক্রাফটি ফর অল টু ডিসবিলিভ। ঠিক একইভাবে অন্য বাক্য আমরা তৈরি করতে পারি, যেমন ধরো যে শি অথবা হি ইজ টু মাচ ক্রাফটি ফর অল টু ডিসবিলিভ, অর্থাৎ সে এতই ধূর্ত বা চালাক যে তাকে কেউ অবিশ্বাস করে না। হ্যাঁ, তার ভিতরে যে একটা সমস্যা আছে সেটা কেউই ধরতে পারে না, ওকে, হাইড করে চলে। এরকম আছে আমাদের সমাজে, অনেক আছে যে তাদের ভিতরটা বোঝা যায় না। আচ্ছা, অক্সিজেন ইজ টু ইম্পর্ট্যান্ট আ গিফট অফ আল্লাহ ফর আস টু ডিনাই, অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এতই ইম্পর্ট্যান্ট একটি গিফট যে আমরা কেউ সেটাকে ডিনাই করতে পারি না, অস্বীকার করতে পারি না। সো অক্সিজেন ইজ টু ইম্পর্ট্যান্ট আ গিফট, অক্সিজেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি উপহার, অফ আল্লাহ, আল্লাহর, ফর আস, আমাদের জন্য, টু ডিনাই, এটা অস্বীকার করার কোনো উপায় আমাদের পক্ষে নেই। তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস পার্সোনাল প্রোনাউন, ওকে, প্লাস টু প্লাস সুইটেবল V1। আমরা আসলাম রুল 26-এ। রুল 26-এ রয়েছে সাবজেক্ট ভার্ব সো অর সাস প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস ক্যান কুড নটও বসতে পারে প্লাস সুইটেবল V1। লক্ষণীয়, আগের বাক্যগুলো মানে টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস পার্সোনাল প্রোনাউন, এই যে বাক্যগুলো, দুটো রুল, অর্থাৎ রুল 24 অ্যান্ড 25, এই দুটো রুল হচ্ছে সরল বাক্যের রুল, সিম্পল সেন্টেন্স। আর রুল 26 এবং 27 একই অর্থ দিবে, কিন্তু এই দুটো হচ্ছে কমপ্লেক্স বা জটিল বাক্য। আচ্ছা, তাহলে ফার্মার্স, অর্থাৎ বলতে পারো যে আগের যে সরল বাক্য সেটাকে জটিল করলে এই দুটো হবে, আবার এই দুটো জটিল বাক্যকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স করলে আগের দুটো হবে। অর্থাৎ আমি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যে একই পড়াশোনায় যাতে সিম্পল মানে বেশ কয়েকটা জিনিস কভার করা সম্ভব হয়। যেমন আমি এটা যদি ভালো করে কেউ শিক্ষার্থীরা আমার এই রুলসগুলো, কমপ্লিটিং সেন্টেন্সের যে যতগুলো রুলস আরও আসবে সবগুলো যদি জানতে পারে, তাহলে ইনশাআল্লাহ তাদের রাইট ফর্ম অফ ভার্বসের জন্য কষ্ট হবে না, সহজ হবে। এই যে বর্তমান যে চ্যাপ্টারটি সেটির জন্য কোনো সমস্যা হবে না। আবার যদি তারা ট্রান্সফরমেশন চ্যাপ্টারটি করে সেখানেও তাদের জন্য সুবিধা হবে। তাহলে 3টি চ্যাপ্টার মোটামুটি কভার করবে আমার এই লেকচারগুলো দ্বারা। সো ধৈর্য সহকারে, অনেক লম্বা, অধৈর্য হয়ে যাওয়ার কথা, তো ধৈর্য সহকারে জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো আমি বলছিলাম যে আমার আগের যে 24 অ্যান্ড 25 এই রুলস দুটো ছিল সিম্পল সেন্টেন্স, আর 26 অ্যান্ড 27 এই রুলস দুটো হলো কমপ্লেক্স সেন্টেন্স, একই অর্থ বাট সেন্টেন্সের প্যাটার্ন ভিন্ন। আচ্ছা, তো সাবজেক্ট ভার্ব সো সাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্যাটের পরে আবার সাবজেক্ট হবে, তারপরে ক্যান কুড নট হতেও পারে, নাও হতে পারে, সুইটেবল V1, ওকে।
যেমন ফার্মার্স প্লে সো ভ্যালুয়েবল রোল, সো ভ্যালুয়েবল এ রোল হবে, এনিওয়ে সো ভ্যালুয়েবল রোল ইন আ কান্ট্রি দ্যাট ওকে, আমরা তাহলে রুলটা মিলিয়ে নেই। সাবজেক্ট ফার্মার্স, ভার্ব প্লে, সো সাস সো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভ্যালুয়েবল রোল। আচ্ছা, ইন আ কান্ট্রি এটা সম্পূর্ণ তো রোলে পড়ে না। আচ্ছা, সো ভ্যালুয়েবল রোল ইন আ কান্ট্রি দ্যাট অর্থাৎ কৃষকরা একটি দেশে এতই মূল্যবান একটি ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দ্যাট যে এরপরে আমি কি দিব যে দি কান্ট্রি বিকামস স্ট্যান্ড স্টিল উইদাউট দেয়ার লেবার, যে তাদের পরিশ্রম ছাড়া, তাদের ঘাম ছাড়া একটি দেশ অচল অবস্থায় পরিণত হয়। অর্থাৎ একটি দেশ অচল হয়ে যায়, স্ট্যান্ড স্টিল, অচল হয়ে যায় উইদাউট দেয়ার লেবার। অর্থাৎ আমরা জানি যে কৃষকরা যদি খাদ্য উৎপাদন না করে তাহলে দেশ কী হবে, একদম স্থবির হয়ে যাবে। সুতরাং তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদের কাজ অনেক বেশি, এটা আমাদের বুঝতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে। সো ফার্মার্স প্লে সো ভ্যালুয়েবল রোল ইন এ কান্ট্রি দ্যাট দি কান্ট্রি বিকামস স্ট্যান্ড স্টিল উইদাউট দেয়ার লেবার, তাদের পরিশ্রম ছাড়া একটি দেশ অচল হয়ে যায়। ওকে, আচ্ছা, এখানে ক্যান কুড ব্যবহার করা যেত, বাট আমি সেটি করিনি, অন্যভাবেও বাক্যটি পূরণ করা সম্ভব, সেটি করলাম। অর্থাৎ একটি দেশ অচল হয়ে যায়। আবার অন্যভাবে করতে পারো, দ্যাট দি কান্ট্রি ক্যানট ফরগেট দেয়ার কন্ট্রিবিউশন, একটি দেশ কখনোই তাদের অবদানকে অস্বীকার বা ভুলতে পারে না। এরপরে দি ডেথ অফ জর্জ ফ্লয়েড ওয়াজ সো প্যাথেটিক, জর্জ ফ্লয়েডের মৃত্যু এতই দুঃখদায়ক ছিল, কষ্ট বেদনাদায়ক ছিল, প্যাথেটিক ছিল যে, অর্থাৎ তার মৃত্যু এতই বেদনাদায়ক ছিল যে নান কুড রিমেইন সাইলেন্ট, কেউই চুপ করে থাকতে পারেনি। অর্থাৎ আমরা জানি যে আমেরিকায় জর্জ ফ্লয়েড হত্যা হয়েছিল কিছুদিন আগে, সেই করোনার মধ্যে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কেউ চুপচাপ ছিল না, তো সকল মানুষ প্রতিবাদ করেছিল, বিক্ষোভ হয়েছিল দেশে দেশে। তাহলে নান কুড রিমেইন সাইলেন্ট, কেউ চুপচাপ থাকতে পারেনি। ওকে, নান কুড রিমেইন সাইলেন্ট অন্যভাবেও পূরণ করা যাবে। দি ওয়াটার ইজ সো হট, পানি এতই গরম যে হি ক্যানট ড্রিঙ্ক ইট, সে এটা পান করতে পারে না। পানি এতই হট যে সে এটা পান করতে পারে না। এই যে এতই হট যে, এখন এর সাথে আমি কি যুক্ত করতে পারি? আমি যুক্ত করতে পারি যে এটা পান করা সম্ভব না। আবার অন্যও কিছু করা যায়, দি ওয়াটার ইজ সো হট দ্যাট ইউ ক্যান বয়েল এনিথিং ইন ইট, তুমি এর মধ্যে যে কোনো কিছু সেদ্ধ করতে পারো। ওকে, অথবা ইউ ক্যান বার্ন ইউর হ্যান্ডস, তোমার হাত পুড়ে যেতে পারে। তো নানাভাবে আমরা বাক্যগুলো পূরণ করতে পারি। 27-এ কী আছে? সাবজেক্ট ভার্ব সো সাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফর পার্সোনাল প্রোনাউন, ওই যে আগে ছিল ফর পার্সোনাল প্রোনাউন, সেটি এখানে যুক্ত করলাম। মনে রাখতে হবে যে এখানে প্যাসিভের মুডটা মূলত যদি আমি এই ফর প্লাস পার্সোনাল প্রোনাউন ব্যবহার না করি তাহলে প্যাসিভ মুডে বাক্যটি পূরণ করতে হবে, আর যদি ব্যবহার করি তাহলে অ্যাক্টিভ মুডে করা যাবে। অর্থাৎ এখানে কি হবে যে প্যাসিভ মুড আর অ্যাক্টিভ মুড বিষয়টা আসবে। মানি ইজ সো এসেনশিয়াল ফর আস, মানি আমাদের জন্য এতই অত্যাবশ্যক যে উই ক্যানট ইভেন থিঙ্ক অফ এ ডে উইদাউট ইট, আমরা মানি ছাড়া বা টাকা ছাড়া একটা দিনও চিন্তা করতে পারি না, চলতে পারি না। ওকে, তাহলে মানি ইজ সো এসেনশিয়াল ফর আস, এটি হলো আমার সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো সাস প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফর প্লাস পার্সোনাল প্রোনাউন, সব ঠিক আছে, দ্যাট পর্যন্ত ঠিক আছে। তারপরে কি দিব? তারপরে আমার দ্যাট ক্লোজ দিতে হবে। দ্যাট ক্লোজ কি? সাবজেক্ট প্লাস ক্যানট কুড নট প্লাস V1, অর্থাৎ উই ক্যানট থিঙ্ক অফ এ ডে উইদাউট ইট, আমরা এই টাকা ছাড়া একদিনও চলতে পারি না। এরপরে নেচার ইজ সো কাইন্ড দ্যাট, প্রকৃতি এতই দয়ালু যে অল ক্যান ফাইন্ড এভরিথিং ইন হার, প্রত্যেকে এর ভিতরে সব কিছু খুঁজে পাবে, সবাই এর ভিতরে প্রতিটি জিনিস খুঁজে পাবে। নেচার এমন একটা জিনিস, নেচার ইজ সো কাইন্ড দ্যাট, নেচার এতই দয়ালু যে অল ক্যান ফাইন্ড এভরিথিং ইন হার, প্রত্যেকেই মানে সকলেই তার ভিতরে সব কিছু খুঁজে পাবে। অল ক্যান ফাইন্ড এভরিথিং ইন হার। ওকে, উইমেন আর সাস প্রিভিলেজড ইন বাংলাদেশি লস দ্যাট, নারীরা বাংলাদেশি আইনে এতটাই সুবিধাপ্রাপ্ত যে, প্রিভিলেজড
যে দে ক্যান ইজিলি এক্সপ্লয়েট মেন বাই নিউমেরিয়াস ফলস কেসেস, তারা সহজেই পুরুষদেরকে নানাভাবে মিথ্যে হয়রানি মামলা দিয়ে এক্সপ্লয়েট করতে পারে, নির্যাতন করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে। ওকে, দে ক্যান ইজিলি এক্সপ্লয়েট মেন বাই নিউমেরিয়াস ফলস কেসেস। বাংলাদেশের আইনে তারা এতটাই সুবিধাপ্রাপ্ত যে ওকে, হাজার হাজার মামলা ঝুলে আছে বিভিন্ন আদালতে, এই সবগুলোই মানে অধিকাংশই হচ্ছে ফলস। ওকে, তাহলে এই সুবিধাটা পাওয়ার কারণে তারা এর অনৈতিক ব্যবহার করছে, যেটি টিভি, বিভিন্ন নিউজপেপার ইত্যাদি রিপোর্টে প্রকাশিত। এবং আমরা আমাদের আশেপাশেও বিষয়গুলো লক্ষ্য করলে দেখব যে ভুয়া মামলায় অনেক পুরুষ হয়রানির শিকার হয়। এর কারণ কি? কারণ হচ্ছে যে অনৈতিক সুবিধা তারা গ্রহণ করে। ওকে, তাহলে আমরা 27 পর্যন্ত শেষ করলাম। অলরেডি আমরা 10টি নিয়ম পড়লাম আজকের স্লাইডে। টোটাল তাহলে আমাদের 27টি রুল পড়া হলো। আমরা এ পর্যন্তই আজকে শেষ করি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এবং তখন আরও কিছু রুলস পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমি সকলকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি ফলো করার জন্য, যাতে সেখানে অন্যান্য লেকচারগুলো সবাই দেখতে পান। এবং অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য, যাতে পরে নতুন কোনো টিউটোরিয়াল আসলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং সকলের কাছে মূল্যবান মতামত আশা করছি, ভুল ত্রুটি মার্জনীয়, এবং কোথাও কোনো রকম দৃষ্টি আকর্ষণ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, মন্দ হলে আনলাইক করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই বাড়িতে থাকুন, স্টে অ্যাট হোম। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন, সাবমিট টু আল্লাহ, অ্যান্ড সকলে নিরাপদ থাকুন, স্টে সেফ। ওকে, তো ধন্যবাদ, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আরও কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।